টিবিএস মাল্টিমিডিয়ার বিশেষ আয়োজন নতুন সংসদ নতুন সরকার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাখাওয়াত লিটন। কেমন রাজনৈতিক অবস্থার মধ্যে দিয়ে, পরিস্থিতির মধ্যে দিয়ে নতুন সংসদ গঠিত হলো, আজ নতুন সরকার গঠিত হলো, সাংবিধানিক রাজনীতি, আমাদের রাজনৈতিক পরিস্থিতি কেমন যাবে, সামনের দিনে কেমন আসবে, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে যুক্ত আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর স্বাধীন মালিক। ডক্টর স্বাধীন মালিক, আপনাকে আমাদের আলোচনায় স্বাগত। আপনি কেমন আছেন? জি আছে, ভালো আছে, আপনাদের ধন্যবাদ। ডক্টর মালিক, আপনি ইতিমধ্যে সবই জেনে গিয়েছেন। আজকে সকালে সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পর মেজরিটি পার্টি সংসদীয় দলের সভার তার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। বিকালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, মন্ত্রিসভা গঠন করেছেন। ঘটনা বহুল সারাদিন, কিন্তু সকাল থেকে আরও একটা ঘটনা ঘটেছে। সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল বা আমন্ত্রণও জানানো হয়েছিল, আজকে সংসদ সদস্যরা দুইটা শপথ নেবেন। সংসদ সদস্য হিসেবে একটা শপথ নেবেন সংবিধানে যেটা আছে, আরেকটা শপথ নেবেন আপনার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, যেটা জুলাই আপনার সনদ বাস্তবায়ন আদেশে যে শপথের কথা বলা হয়েছে। মেজরিটি পার্টি বিএনপি, যারা 2/3 আসনে জয়লাভ করেছে, তারা আপনার একটা শপথ নিয়েছে, শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছে। তারা বলছেন যেটা হলো, এটা সংবিধানের এর কোনো অস্তিত্ব না থাকায় তারা জুলাই সনদ বাস্তবায়নে যে গণপরিষদ করার কথা, কাউন্সিল করার কথা, সেটাতে তারা শপথ নেননি। সকালের দিকে জামাত ইসলামীর পক্ষ থেকে একবার বলা হচ্ছিল তারা কোনোটাই শপথ নেবেন না যদি বিএনপি শপথ না নেয়, দ্বিতীয় শপথটা। পরবর্তীতে জামাত ইসলামী, এনসিপি শপথ নিয়েছে, কিন্তু ফলাফল যেটা হয়েছে, বিকালে মন্ত্রিসভার যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে জামাতে ইসলামী এবং এনসিপি সেই অনুষ্ঠান বর্জন করেছে। তারা বলছেন যেটা হলো, এই পরিষদের শপথ না নিয়ে বিএনপি বা সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষাকে তারা উপেক্ষা করেছে। আমি আপনার কাছে আপনার পর্যবেক্ষণ জানতে চাচ্ছি, তাহলে কেমন যাত্রা শুরু হলো নতুন সংসদ এবং সরকারের? যাত্রাটা যত মসৃণ ভাবে শুরু হওয়ার কথা ছিল, এবং তার যেটা আমরা গত 2-3 দিনে যেটা দেখছিলাম, যে তারেক রহমান জামাত ইসলামীর সভাপতির বাসায় গেছেন, এনসিপির বাসায় গেছেন, খেলাফতে মজলিসের বাসায় গেছেন, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই যাত্রাটা শুরু হয়েছিল। এবং বিএনপি যেইটা মানে বিজয়ের পরে বিজয় উৎসব করে নাই, মানে শুক্রবারে তারা মিলাদ করেছে, দোয়া করেছে, তো এটা খুবই মসৃণ যাত্রা শুরু হয়েছিল। আজকে এসে মনে হলো এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা একটু প্রথম হোঁচট খেলো। এটা অনাকাঙ্ক্ষিত। কারণ এখানে ঠিক আছে, দ্বিমত তো হতেই পারে, বিভিন্ন রাজনৈতিক দল তো আর সব ব্যাপারে একমত হবে না, দ্বিমত হতে পারে। তো এই দ্বিমতের জন্য এটা পরে আলাপ আলোচনা করে ঠিক করলেই ভালো হতো। আমার মনে হয় যে এখানে জামাতে ইসলামী এবং এনসিপি তারা একটু হঠাৎ করে কথা নেই বার্তা নেই হার্ড লাইনে চলে গেছে, যদি হার্ড লাইন শব্দটা ব্যবহার করতে পারি। ফলে একটা তো এখন আবার একটু আমরা এতদিন ধরে অনেক ধরনের শঙ্কা ভীতিতে ছিলাম, কি হয় কি হয়, এবং শেষের দিক পর্যন্ত নির্বাচন নিয়ে আশঙ্কা ছিল। তো সবকিছু আমরা মানে ভালোভাবে উতরে গেছি, নির্বাচনটাও ভালো হয়েছে, মানে ওখানে সহিংস ঘটনা হয় নাই বললেই চলে। তো এই মানে গত কয়েক সপ্তাহে মসৃণ যাত্রাপথ থেকে আজকে হঠাৎ যেন কেন একটা সবাই একটা হোঁচট খেয়েছে। আজকের দিনে আপনি যেমনটা বলছিলেন, আমাদের আসলে সূচনা বা সূত্রপাত হওয়ার কথা ছিল সাংবিধানিক রাজনীতির, সেখানে সংবিধান নিয়ে রাজনীতিটা শুরু হয়ে গেল কিনা? হ্যাঁ, সেটা ঠিকই বলেছেন। হ্যাঁ, কিন্তু এইটা এইটা দরকার ছিল না। মানে বিএনপির যে অবস্থান, যেটা দেখলাম বিশেষত সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন, যে হ্যাঁ, সংবিধানের বাইরে গিয়ে তো আগে সংবিধান সংশোধন করে সংবিধান সংস্কার পরিষদের কথা সংবিধানে ঢুকাতে হবে, তাদের ওই মানে শপথ ওর মধ্যে দিতে হবে, এবং সেই অনুযায়ী শপথ নেবেন। এখন অন্যদিকে যুক্তি হলো যেটা রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ, ওই 13ই নভেম্বর বোধহয় রাষ্ট্রপতি সাংবিধানিক আদেশটা শপথের কথা আছে। কিন্তু এখানে আমার যেটা মানে সংবিধানের দৃষ্টিতে যেটা খটকা লাগছে, রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ বলে তো আমাদের আইনের মন্ডলে কিছু নাই। যখন সংসদ থাকবে না, তখন রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন বিশেষ প্রয়োজনে, কিন্তু রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ জারির তো কোনো ক্ষমতা নাই। কিন্তু আচ্ছা, ঠিক আছে, সেই অধ্যাদেশ জারি করার ক্ষমতা তো অ্যাবসলিউট না, সেখানে তো সংবিধান অনেক রেস্ট্রিকশন ইম্পোজ করে দিয়েছে। অনেক, জি জি জি,
এবং মানে সংবিধান পরিপন্থী কোনো অধ্যাদেশ হতে পারবে না। মানে আমাদের আলোচনার কন্টেক্সট এটাই তো মূল কথা, যে অধ্যাদেশ জারি করতে পারবেন, কিন্তু এমন অধ্যাদেশ জারি করতে পারবেন না যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। এটা ওই জন্য বোধ হয় তারা অধ্যাদেশ করে না, এটাকে আদেশ বলছে। কিন্তু আমাদের আইনে তো রাষ্ট্রপতির আদেশ বলে কিছু নাই। অতএব এখানে মানে ঠিক আইনের ব্যাকরণ থেকে দেখে মানে দিক থেকে দেখতে গেলে জিনিসটা প্রচন্ড গোলমেলে হয়ে গেছে। এই আদেশের মাধ্যমে সংবিধানের যে প্রাধান্যর কথা বলা হয়, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, যেটাকে বলা হয় আমাদের সরি আমাদের সংবিধানের ওয়ান অফ দ্য বেসিক ফিচার্স বা স্ট্রাকচার। হ্যাঁ, তো এই পিলার। এই আদেশের মাধ্যমে সেই সুপ্রিমেসিটাকেও আন্ডারমাইন করা হয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই হয়েছে, এটা অবশ্যই হয়েছে। তবে একটা মানে এটার থেকে সে ধরে নিলাম যে তাত্ত্বিকভাবে দরকার আছে যে একটা সংবিধান মানে সংশোধন পরিষদ হবে। তো এইটা সংসদের প্রথম অধিবেশনে তো তারা এই ধরনের একটা সংবিধান সংশোধন পাশ করতে পারতেন। সংবিধান সংশোধন পাশ করলে সেটা ব্যাকরণ সম্মত হতো। এখন যেটা হয়েছে এটা নিয়ে অনেক প্রশ্ন উঠবে, আমি নিশ্চিত যে কোর্টেও এটা নিয়ে মামলা হবে, মানে রাষ্ট্রপতি এই সাংবিধানিক আদেশ জারি করতে পারেন কিনা, বা পারলে তার ভিত্তি কি। এবং এই মামলাটা যারা এর পক্ষে তাদের জন্য এটা আমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তাদের জন্য এটা ডিফেন্ড করা, যে রাষ্ট্রপতি সাংবিধানিক আদেশ জারি করে সংবিধান বদলে দিতে পারেন, এটা প্রতিষ্ঠা করা বোধহয় খুবই কঠিন হয়ে যায়। আপনি যে আদেশের কথা বলছিলেন, আর সেই আদেশে বলা হচ্ছে যেটা হলো আপনার সংবিধান সংশোধন, যেটা ওই পরিষদ যেটা একমত হবে, সেখানে আপনার সিম্পল মেজরিটি, সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাশ হবে। কিন্তু আমাদের সংবিধানে 142-এ যেটা আছে সেটা তো 2/3 মেজরিটির কথা বলা আছে। তাহলে এখানে আপনার আদেশটা সংবিধানের উপরে প্রাধান্য পেয়ে যাচ্ছে না? হ্যাঁ, অবশ্যই পেয়ে যাচ্ছে। সংবিধানের সংশোধনের একটা পদ্ধতি বলা আছে, আর এই আদেশে অন্য পদ্ধতির কথা বলা হয়েছে। অতএব এটা তো সংবিধানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এইরকম আদেশ জারি করা যেত যদি প্রথমেই মানে 5ই অগস্টের পরে বা এক সপ্তাহের মধ্যে যদি হতো যে আমাদের সংবিধান বিলুপ্ত করে দেওয়া। আগে আমরা অতীতে পাকিস্তান আমলে দেখেছি যে সামরিক শাসন, সামরিক জান্তা এসে 58 সালে এসে 1956 সালে পাকিস্তানের সংবিধান বাতিল করলো। তারপরে 1959 সালে এসে 1962 সালে সংবিধান বাতিল করলো। কিন্তু আমাদের সংবিধান তো বাতিল করা হয় নাই। এবং রাষ্ট্রপতি যেই সব অধ্যাদেশ 132 না 133টা অধ্যাদেশ জারি করেছেন, এটার প্রত্যেকটা অধ্যাদেশ শুরুতেই বলা আছে সংবিধানের 93 ধারায় রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা আছে, সেই ক্ষমতা বলে অধ্যাদেশ জারি করেছেন। এবং মানে সবকিছুই তো নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। মানে 5ই আগস্টে শেখ হাসিনাকে বিতাড়িত করার পরে যা করা হয়েছে মোটামুটি সংবিধান সংরক্ষণ করেই তো করা হয়েছে, সংবিধানের আওতায় করা হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারও তো সংবিধানের অধীনেই শপথ নিয়েছিলেন। হ্যাঁ, এবং এটা সুপ্রিম কোর্টে একটা মতামত নিয়ে মানে ওইটাও তো সংবিধান অনুযায়ী হয়েছে। মানে একদম হয়তো কিছুটা 19-20 হয় নাই তা না, কিন্তু এটা মানে কোনো মানে ব্যাপক কোনো বিচ্যুতি ঘটে নাই। এবং তারাও চেষ্টা করেছে সংবিধানের অধীনেই সব কাজ করতে। কিন্তু এই রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশটাই সব গন্ডগোল পাকিয়ে ফেলেছে। তাহলে আদেশ যদি গন্ডগোল পাকিয়ে ফেলে, সেই আদেশের ভিত্তিতে যে গণভোট হলো, সেই গণভোটের বৈধতাও তো এখন চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা? চ্যালেঞ্জের মুখে পড়বে না। এখন যেটা হয়েছে, যেটা মানে আজকে আমরা যে কথা বলছি, এখন বিএনপি খালি সংসদের শপথ নিয়েছে, বিএনপির সংসদ সদস্যরা। এখন প্রথম কথা হলো যে এখন ওনারা তো দুইটা মানে জামাতে ইসলামী, এনসিপি, তারা দুইটা শপথ নিয়েছে। এখন এই সংবিধান সংস্কার পরিষদের সভা কে ডাকবে? সেই সংবিধান সংস্কার কমিশনের গঠনও তো সম্পন্ন হলো না, যেহেতু মেজরিটি পার্টি শপথ নিল না। আবার আরেকটা প্রশ্ন উঠছে, যেটা হলো আপনি নির্বাচিত হলেন জাতীয় সংসদের নির্বাচনে, জাতীয় সংসদের সদস্য হিসেবে। তো জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আপনি এই সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নিতে পারেন কিনা? না, সেটাও মানে এগুলি তো এটাই বলছি যে গোলমেলে হয়ে গেছে, এগুলি করার কোনো দরকার ছিল না। যে না মানে এটা এখন আমার যেটা মনে হচ্ছে যে যারা এইসব করেছেন তাদের বোধহয় সংবিধান সম্পর্কে ধারণাগুলি স্পষ্ট না। আর সংবিধান সংস্কার করার জন্য তো নতুন একটা পরিষদের দরকার নেই।
সংসদেরই তো ক্ষমতা আছে, তাই তো? সংসদের ক্ষমতা বলে আমাদের সংবিধান এই পর্যন্ত 18 বার সংশোধন করা হয়েছে। নতুন কিছু জিনিস যেটা তারা বলছেন জুলাই চার্টারের যে সংবিধানের পরিবর্তনের কথা, যোগ বিয়োগের কথা, কিছু জিনিস বাদ দেওয়ার কথা, নতুন কিছু যোগ দেওয়ার কথা, মানে মূল কাঠামো বাদ দিয়ে আপনি যত খুশি তত সংশোধন করতে পারবেন। হ্যাঁ, এবং এটা তো সংসদই করতে পারতো, কিন্তু এখন তো সংসদ তো এখন মানে, তারপরে যেটা এখন আমি এনসিপির একটু যে বক্তব্য শুনলাম, যে একবারে মানে এটা কিছুটা যদি বলি যে মারদাঙ্গা বক্তব্য, এতে তো বিএনপি নমনীয় হবে না। বিএনপি তো মনে হয় যে তাদের অবস্থানে অনড় থাকবে। তাহলে রাজনীতি কি আবার সেই সংঘাতের দিকে এগুবে? না, সংঘাতের দিকে এগুবে বলে মনে হয় না, কারণ তখন সরকার, জনগণ রাস্তায় নেমেছিল, তারা পরিবর্তন চাচ্ছিল, তাই তো? তারা নিঃসন্দেহে পরিবর্তন চাচ্ছিল, এই জন্য আত্মত্যাগ করেছে, মানে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, দিয়ে একটা মানে স্বৈরাচারী সরকারকে বিদায় করেছে। বিদায় করে এখন আমরা আস্তে আস্তে তার শান্ত শান্ত পরিবেশে ফিরে আসার জন্য উন্মুখ হয়েছিলাম, এবং সেটা সবাই আমরা জানতাম যে এটা ভালো নির্বাচন হলে এখন আমরা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসব। এখন জনগণের যেটা চাহিদা আমি মনে করি স্পষ্টতই, কথাবার্তা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকুক, দ্রব্যমূল্য যাতে না বাড়ে বরং কমার ব্যবস্থা হোক, কর্মসংস্থানের ব্যাপারে ব্যবস্থা হোক, স্বাস্থ্য শিক্ষা যেগুলি এখন করার দরকার, যেগুলি আমাদের ঘাটতি রয়েছে, এখন এইরকম পরিস্থিতিতে আমার মনে হয় না জনগণ আবার আন্দোলনের জন্য মোটেও প্রস্তুত। আর আন্দোলনটা হবে তো যা ধরেন কি বলেন না, মানে রুটি রুজির ব্যাপারে আন্দোলন না, এটা তো টেকনিক্যাল সাংবিধানিক প্রশ্নে আন্দোলন। আমার মনে হয় না এটা জনগণ এটাতে খুব বেশি সাড়া দিবে, কারণ এই সংবিধানে আপনি কি পুনর্লিখন করবেন না করবেন সেটা তো জনগণের রুটি রুজির সাথে ওইভাবে সরাসরি সম্পৃক্ত না। হ্যাঁ, সেটাই। আমরা তর্ক যে আপনি যেমনটা বলছিলেন, প্লিজ। হ্যাঁ, যদি শেষ করতে চাচ্ছিলাম যে ওই জন্যই জনগণের এখন মূল যেটা মানে বিবেচ্য হলো রুটি রুজি, খুব যদি সাদামাটা ভাবে বলি, মানে কর্মসংস্থান, দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি, এইগুলি বাদ দিয়ে এখন তার সংবিধানের টেকনিক্যাল সংশোধনের জন্য খুব বেশি মাথা ঘামাবে বলে আমার মনে হয় না। আমরা যদি তর্কের খাতিরেও ধরে নেই যে বিএনপি এবং তার জোটের যারা সংসদ সদস্য আজকে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন, তারা যদি এই পরিষদেরও শপথ নিতেন, তাহলে এই সংসদের কি আসলে সেই এখতিয়ার আছে যেভাবে জুলাই সনদে প্রস্তাব করা হয়েছে সেই সংসদের বিভিন্ন আলার? না, মানে যেসব সংবিধান সংস্কারের যে প্রস্তাবগুলি এসছে জুলাই সনদে, তার তো মানে আমি সব গণে দেখি নাই, কিন্তু অনেকগুলি তো সাদামাটা চোখেই বোঝা যায় যে অনেকগুলি আমাদের সংবিধানের বিরোধী, সংবিধানের সাথে সাংঘর্ষিক। এই 72-এর সংবিধান একদিকে রাখবেন, তারপরে অন্যদিকে তার এমন সংশোধন করবেন যেটা মূল কাঠামোর পরিপন্থী। ওই সংশোধনগুলি তো টিকবে না, কোর্টে টিকবে না। যেই সংশোধন টিকবে না, যে সংশোধন সংবিধান সম্মত হবে না, সেই সংশোধন করে কি লাভ হবে আমি সেটাও বুঝতে পারছি। সেটা আপনি যত বড় মেজরিটি দিয়ে করুন না কেন। জি, অবশ্যই। একটা বিষয় আমরা একটু মনে করতে চাই, সেটা হলো যারা নির্বাচিত হয়েছেন 12 ফেব্রুয়ারি, তারা তো বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা তো ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে নির্বাচিত হয়নি, যে পার্লামেন্টের ক্ষমতা অপরিসীম, সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, না, এটাই তো আপনি জনগণকে যে জিজ্ঞেস করেন কালকে আজকে আপনি মানে কিসের জন্য ভোট দিয়েছেন, সে তো বলবে আমি আমার মার্কায় ভোট দিয়েছি, আমার এলাকার যে সংসদ সদস্য আমি চাই নির্বাচিত হতে, আমি সংসদ সদস্যের নির্বাচনে ভোট দিয়েছি। তো তখন তাকে যদি বলা হয় যে আপনি তো এই ভোটের মাধ্যমে যে গণভোট দিয়েছেন, এটাতে মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের জন্য ভোট দিয়েছেন, সে তো আকাশ থেকে পড়বে। মানে সে বলতে আমি বলছি যে মানে সংখ্যাগরিষ্ঠ ভোটার মানে অত্যন্ত সংখ্যাগরিষ্ঠ, শতকরা 80-90 ভাগ, তো ওইটা বলবে এটা এই ভোট আমি কখন দিলাম। আরেকটা বিষয় যেটা আপনার সংবিধানের প্রাধান্য, আপনার পার্লামেন্ট বনাম সংবিধান, যেটা সংবিধানের সংসদের তো সবরেনিটি নাই আমাদের সংসদের, যেহেতু পার্লামেন্ট তার উপর অনেক কিছু রেস্ট্রিকশন ইম্পোজ করে দিয়েছে। এবং একটা রেকর্ড দেখছিলাম আমি, যেটা হলো ইউএনের সদস্যভুক্ত দেশের সংখ্যা আপনার 192 বা 93, এর মধ্যে 2-3টা দেশ বাদ দিলে, আপনার ইউকে, নিউজিল্যান্ড, এরকম 2-3টা দেশ বাদ দিলে বাকি সবগুলোতেই কিন্তু আপনার
মানে সংবিধানের প্রাধান্য, সুপ্রিমেসি অব দ্য কনস্টিটিউশন। জি জি। যে কারণে কোর্ট এইসব দেশে অনেক সংবিধান সংশোধনী বিল বাতিল করে, আইন বাতিল করছে, সাধারণ আইনও বাতিল করে। আমাদের দেশেও তো বেশ কয়েকটা আপনার সংবিধান সংশোধন বাতিল করা হয়েছে। জি। আইন তো এখন তো আইন তো হর হামেশাই বাতিল হয়। হ্যাঁ, না যেটা বলছি যে ধরেন সংবিধানের কতগুলি যে আমরা যেটা বেসিক স্ট্রাকচার বা মূল কাঠামোর কথা বলছি, হ্যাঁ, এখন মানে তর্কের খাতির রাখি যদি এই সংসদ তার প্রথম অধিবেশনে আমাদের সংবিধানে লেখা আছে যে সংসদের মেয়াদ 5 বছর, যেখানে মেয়াদ 5 বছর লেখা আছে তারা সংবিধান সংশোধন করে প্রথম দিনই 5-এর জায়গায় 15 বছর বসালো, মানে 2/3 মেজরিটি আছে, কিন্তু এটা তো করতে পারবে না। করতে পারলে তো তারা, এখন আপনি এমপিদের জিজ্ঞেস করেন যারা এমপি হয়েছে তারা তো খুব খুশি হবে মনে মনে, 5 বছরের জায়গায় যদি 15 বছর এমপি থাকি, কিন্তু এই সংবিধান সংশোধন তো করতে পারবে না, কারণ এটা সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী। তারা এই 15 বছর থাকবে বা মেয়াদ 15 বছর বলে যদি সংবিধান একেবারে ধরে নিলাম যে 300 সদস্যই তার পক্ষে ভোট দিল, কিন্তু এটা কোর্টে গেলে কোর্ট 1 মিনিটেই বাতিল করে দিবে, কারণ বলবে এটা মূল কাঠামোর পরিপন্থী। অর্থাৎ আপনি যে কথা বলছেন যে সংসদের সংবিধান সংশোধনের ক্ষমতা আছে, কিন্তু ক্ষমতাটা সীমিত, তারা যা ইচ্ছা তাই করতে পারবে না। এটা এটা হাউস অফ কমন্স না। হাউস অফ কমন্স আছে। হাউস অফ কমন্স হলে তো সবই করতে পারে। যেটা এখানে আমাদের যে ঐক্যমত, আমি একটু আপনার প্রশ্নের বাইরে গিয়ে একটা কথা বলি, যে ঐক্যমত কমিশন, সংবিধান সংস্কার কমিশন, এগুলি যে করা হয়েছিল, আমার মনে হয় গোড়া থেকেই মানে এটা একটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে জিনিসগুলি করা হয়েছিল। ভ্রান্ত ধারণা হলো যে মনে করা হয়েছিল যে সংবিধানে ভালো ভালো কথা লেখা থাকলেই দেশে গণতন্ত্রের বন্যা বয়ে যাবে। নাইজেরিয়ার সংবিধানেও ভালো ভালো কথা লেখা আছে। এই রাশিয়ার সংবিধানে কি একটা খারাপ কথা লেখা আছে নাকি? এবং রাশিয়ার এখন যে রাশিয়ার সংবিধান হলো সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে 1993 সালে, তারা তখন সারা দুনিয়ার সবচেয়ে বড় বড় সাংবিধানিক বিশেষজ্ঞ আনলো, তারা খুব সুন্দর করে সংবিধান লিখে গেল। 1993 সালে রাশিয়ার তারা সংবিধান পাশ করলো, কিন্তু আমি যেটা বলি এখন কি ফলাফল পুঁতি। অর্থাৎ সংবিধানে যদি ঠিক লেখার উপর সবকিছু নির্ভর করতো তাহলে তো দুনিয়ার কোনো দেশে গণতন্ত্রের অভাব হতো না। কিন্তু ওনারা শুরু করেছেন ওই ধারণা থেকে যে সংবিধানে কিছু কথা পাল্টে দিলেই দেশে গণতন্ত্রের বন্যা বয়ে যাবে। এইটাই ছিল ভুল ধারণা। তারপরে গণতন্ত্র, হ্যাঁ, সংবিধানের সাথে গণতন্ত্রের সম্পর্ক আছে, কিন্তু গণতন্ত্র সংবিধান দিয়ে ঠিক করা যায় না। এটা অনেক চর্চার ব্যাপার আছে, মন মানসিকতার ব্যাপার আছে, অধিকার সচেতনতার ব্যাপার আছে, এগুলি অনেক মানে অনেকগুলি ব্যাপার আছে। সংবিধানকে কতগুলি ভালো ভালো কথা লিখে দিলেই যে দেশে গণতন্ত্র এই বয়ে গণতন্ত্রের বন্যা বয়ে যাবে, এই ভুল ধারণা থেকে এই সংবিধান নিয়ে এত মাতামাতি গত 1 বছর ধরে। এবং এইসব মাতামাতি কি সেরকম দেশেই হয় যে দেশে আসলে গণতন্ত্রের অবস্থা খুবই ভঙ্গুর? হ্যাঁ, অবশ্যই। আর তারপরে যারা ধরেন এই যে ঐকমত্য কমিশন, আমাদের যেটা আমি বলি, যেটা আমাদের দুর্ভাগ্যই, এখন বড় বড় দলগুলির শীর্ষস্থানীয় যে কমিটি আছে, মানে প্রতিটা দলেতে একটা শীর্ষস্থানীয় কমিটি আছে, স্থায়ী কমিটি বা কার্যকরী কমিটি, ওখানে একটু খেয়াল করে দেখবেন আইনজীবীর সংখ্যা কিন্তু খুবই কম। এই ঐকমত্য কমিশনে তো আমার জানা মতে কোনো আইনজীবী ছিলেন নাই, যে ওরা 8 মাস, আর তারপরে যেসব রাজনৈতিক দলও গিয়ে তাদের সাথে মিটিং করছে দলের সদস্যরা, তারাও আইনজীবী না। তখন একদিকে আপনি আইনের শাসনের কথা বলবেন, জবাবদিহিতার কথা বলবেন, জবাবদিহিতা কিন্তু পুরা একটা আইনের কনসেপ্ট, এগুলি নিয়ে কথা বলবেন, কিন্তু কোনো আইনজীবী ছাড়া, ফলে জিনিসগুলি গোলমেলে হয়ে গেছে আর কি। এখন আণবিক শক্তি কমিশনে যদি আমার মতো মানুষকে চেয়ারম্যান করে দেয়, আমি বলবো আমরা হাতুড়ি পিটিয়ে কত জিনিস ঠিক করতে পারি, অ্যাটম বোমা হাতুড়ি পিটিয়ে বানিয়ে ফেলবো। জিনিসটা অনেকটা একটু বাড়িয়ে বললাম, বা জিনিসটা অনেকটা ওই রকমই হয়ে গেছে। সরি। আবার আপনি আমরা যে জুলাই সনদের কথা বলছি, সেই সনদে কিন্তু আপনার পার্লামেন্টকে ডিকটেটও করা হয়েছে যে 180 দিনের ভিতরে এইগুলো তার করতে হবে। এবং প্রথমে যেটা এটার খসড়া প্রকাশ করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে 180 দিনের ভিতরে যদি করতে ব্যর্থ হয় তাহলে সেটা স্বয়ংক্রিয়ভাবেই সংবিধানে যুক্ত হয়ে যাবে। আবার আরও একটা বিষয় আছে যে জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে, তাদের কাছ থেকে অঙ্গীকারনামা নিয়ে নেওয়া হয়েছে যে তারা এটার বৈধতা নিয়ে কখনো কোনো আদালতে প্রশ্ন করবে না। না, এটা তো হতে পারে না। মানে আদালতে প্রশ্ন করা হলো সবচেয়ে মানে মূল মৌলিক অধিকার। আপনি আমার প্রতি অন্যায় করেছেন বা অবিচার করেছেন, আমাকে নির্যাতন করেছেন বা আমাকে কিছু থেকে বঞ্চিত করেছেন, আমি আদালতে গিয়ে প্রতিকার চাইতে পারবো না।
এইটা হলে তো আর তাহলে আর মানে আইনের শাসনের আওত থাকে না। তাহলে এখানে তো সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন থাকছে না। না, এখানে কিছুই থাকছে না। মানে আমার ওই যে এখন যে ধরেন যে জুলাই অভ্যুত্থানে যে যারা আহত নিহত হয়েছে এই 1.5 বছর ধরে, তাদের তো সবার প্রধান দাবি হলো আমরা আমাদের বিচার চাই। মানে যারা আমাদের আত্মীয় স্বজন নিহত হয়েছে, আহত হয়েছে, তার বিচার চাওয়াটাই তো মেইন। এখন আপনি যদি বলেন যে আপনি বিচার চাইতে পারবেন না, আদালতে শরণাপন্ন হতে পারবেন না, মানে বিচার চাইতে পারবেন না, এটা তো হতেই পারে না। এটা সব অধিকারের মূল অধিকার হলো বিচার চাইতে পাওয়া। হ্যাঁ, এখন বিচারে হয়তো আমি মনে করছি আমার অন্যায় হয়েছে, বিচারক সবকিছু শুনে বলবেন না তোমার প্রতি অন্যায় করা হয়নি, যেটা করা হয়েছে সেটা ন্যায়সঙ্গত, সেটা অন্য কথা। কিন্তু আমি আদালতের দ্বারস্থ হতে পারবো না, এর থেকে তো অসাংবিধানিক অধিকারবিহীনতা আর কিছুই হতে পারে না। তাহলে আমি তো দলগুলো এমন একটা সনদে স্বাক্ষর করেছিল কেন, পার্টিকুলারলি বিএনপি? ওই যে বললাম যে আমার মনে হয় যে আমি ঠিক জানি না কেন করেছিল, কিন্তু এই ধরুন আপনাকে আমি তথ্য দিচ্ছি। হ্যাঁ, আমাদের জানা মতে এই এই অধ্যাদেশ বাদ দিয়ে এখন পর্যন্ত 4টা দায় মুক্তি আইন হয়েছিল। তো 4টা দায় মুক্তি আইনের মধ্যে 2টা আইন তো আমি নিজেই চ্যালেঞ্জ করে আদালতকে বাতিল করেছি। মানে আমি খুব সাদামাটা ভাষায় বলি, মানে আইনে বলা আছে যে আমি আদালতের কাছে বিচার চাইতে পারবো না, নাহলে আমি আপনার কাছে বিচার চাইতে আসছি। তো কোনো আদালত আমাকে ফিরিয়ে দেয় নাই। হ্যাঁ, কি হয়েছে বলেন, শুনেছি। হ্যাঁ, তারপরে আলটিমেটলি একটা হলো যে যৌথ অভিযান দায় মুক্তি আইন, যেটা অপারেশন ক্লিন হার্ট। অপারেশন ক্লিন হার্টের তখন দায় মুক্তি দিয়ে 2003 সালে পার্লামেন্ট আইন পাশ করেছিল যে অপারেশন ক্লিন হার্টে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, সম্পত্তি বিনষ্ট হয়েছে, এর প্রতিকার চেয়ে তারা কোনো আদালতে যেতে পারবে না। এখন তো এটা 2017 সালে বোধহয় আমি আদালতে গেলাম এবং আদালত এটা ওই আইনটা বাতিল করে দিল। তারপরে যে বিদ্যুৎ খাতে, ক্যাপাসিটি রেন্টাল, বিদ্যুৎ খাতে। বিদ্যুৎ খাতে, হ্যাঁ, বিদ্যুৎ খাতের ওই আইনেও বলা ছিল যে এই আইনের অধীনে যা চুক্তি হবে এই চুক্তির বিরুদ্ধে আদালতে যেতে পারবেন। তো আমি আদালতে গেলাম, গিয়ে বললাম কি কি চুক্তি করেছে, বলছে আমি আপনার কাছে আসতে পারবো না। তো আদালত ওইটা মানে মানে অল্প শুনানিতে, এটা তো খুব আইনের মূল কথা যে আপনি আইন দ্বারা কখনো বলতে পারবেন না যে আপনি আদালতের দ্বারস্থ হতে পারবেন। এই কিন্তু দুইটা এইগুলি এই দুইটা আইনের কথা বলছেন, এটা দুইটাই সাধারণ আইন। দুইটা সংবিধান সংশোধন করেও তো আদালতের যাওয়ার দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল, 5th অ্যামেন্ডমেন্ট এবং 7th অ্যামেন্ডমেন্ট। হ্যাঁ, সেটাও তো আদালত মানে নাই, তাই তো, রাইট। তো অতএব এই যে এইগুলি হয়তো মানে আপনি এইগুলি চর্চা করেন, আমি আমার পেশাগত ভাবে চর্চা করি, এটা তো মানে সাধারণ মানুষের জানার কথা না। সাধারণ মানুষের জানার কথা না, কিন্তু এটা আইনে কিছু টেকনিক্যাল জিনিস, কিন্তু এই জিনিসটা তো সবাই বুঝবে যে আমার প্রতি অন্যায় হয়েছে, আমি বিচার চাইতে পারবো না। এইটা তো কোনো আইন পাস হতে পারে না। তখন আমার মনে হয় রাজনৈতিক দলরা এটাতে স্বাক্ষর করেছিল বিকজ তারা তাড়াতাড়ি একটা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছিল এবং তারা বলছে ঠিক আছে এগুলি এখন মানে এগুলি সাইন করে ফেলি, তাতে আমাদের নির্বাচনটা তাড়াতাড়ি হয়ে যাবে, জনগণও নির্বাচন চায়। হয়তো ওই ধরনের চিন্তাধারা থেকে তারা এটাতে সই করেছিল। কারণ তখন অন্তর্বর্তীকালীন সরকারও বলছিল তাদের 3টা টপ এজেন্ডার ভিতরে একটা হচ্ছে রিফর্ম। জি, তো যে ওই রিফর্মগুলি ঠিক হয় নাই আর কি। তাহলে যে বলা হচ্ছে, আপনার বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে বা অনেকেই বলে থাকেন যে জুলাইয়ের আকাঙ্ক্ষা, বিএনপি জি, এমপিরা আজকে আপনার দ্বিতীয় শপথ না নিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করেছে। জুলাইয়ের আকাঙ্ক্ষাটা আসলে কি? না ওইটা তো মানে যেটা যখন ওই 2024-এ যখন জুলাই আগস্টে যে আন্দোলন হলো, তখন কিন্তু এখন পিছনে ফিরে তাকিয়ে সবাই নিশ্চয়ই স্বীকার করবেন তখন আমাদের মেইন সবারই যারা আন্দোলন করেছে বা যারা ধরেন আমার মতো বয়স্ক লোক যারা মাঠে গিয়ে আন্দোলন করে নাই, কিন্তু আমাদের সবারই চাওয়া একটাই ছিল যে শেখ হাসিনার বিদায়। ওইটাই ছিল একমাত্র চাওয়া। শেষে তো এক দফায় তো আন্দোলন হলো ওইটাই যে ছিল শেখ একমাত্র আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা, হ্যাঁ। আর তারপরে ওই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হলে পরের দিন কি হবে ওইটা কিন্তু জুলাই অগাস্টে কেউ চিন্তা করারই সময় পায়নি কারণ পরিস্থিতি এরকম ছিল, গুলি খাচ্ছিল, মানে নির্যাতিত হচ্ছিল, আহত হচ্ছিল, হাসপাতালে দৌড়াদৌড়ি করছিল। ওতে আন্দোলনটা ফুঁসে উঠলো, আরো ফুঁসে উঠলো এবং শেখ হাসিনার বিদায়টা ত্বরান্বিত হলো। কিন্তু শেখ হাসিনা চলে গেলে তার পরের দিন কি হবে সেটা কিন্তু আমরা কেউ চিন্তা করার সময় পাইনি। ওই জন্য আকাঙ্ক্ষাটা কি ওইটা কিন্তু মানে ওইটা রচনা করা বা হ্যাঁ, কিছু তো বড় লাগে যে হাসিনার মতো আর সরকার আসবে না, এরকম নির্যাতনমূলক নিপীড়নমূলক সরকার আসবে না,
এরকম দুর্নীতিবাদ সরকার আসবে না। তো এটা তো ধরেন আমরা সবসময়ই চাই, কিন্তু এইটার এটা তো একটা বিদ্যমান নির্দিষ্ট বিদ্যমান সংবিধানেও তো সেটাই বলছে, যেমন আপনি সেটাই কালো টাকা বলছি। সাদা করার সুযোগ দেবেন না, কারো প্রতি বৈষম্য করবেন না, আইনের চোখে জি, সবাই সমান। হ্যাঁ। আর এখন যেটা মানে গত সরকারের যেইগুলি মানে অন্যায় কাজ করছিল, আজকেই তো বোধহয় তারেক রহমান সাহেব যেটা শুরুটা ভালো করেছেন, যে সংসদের যে খবরে দেখলাম জি। উনি বলেছেন যে ট্যাক্স ফ্রি গাড়ি কিনবেন না, বা রাজুকের প্লটের জন্য দরখাস্ত করবেন না। তো এটা তো শুভ সূচনা, অনেকগুলি উনি শুভ সূচনা করেছেন। কিন্তু এখন যদি এইসব নিয়ে রাজনীতিটা অস্থিতিশীল হয়, আমার মনে হয় যে বিরোধী দল বলতে আমি জামাত এনসিপি কে বুঝাচ্ছি, তারা আমার ধারণা খুব বেশি সুবিধা করতে পারবে না। ওই জন্যই বলছি যে আবার হয়তো পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে, বা আগেও যে কথা বলছিলাম, জনগণ এখন একটা শান্ত পরিবেশ চায়। তাদের রুটি রুজির ব্যাপারে তারা চায় যে সরকার ব্যবস্থা গ্রহণ করুক। এখন আর আন্দোলনের মুডে বোধহয় জনগণ নাই। রাজনৈতিক দলগুলোর কাছে কেন সংবিধান থেকে জুলাই সনদটাই বেশি প্রাধান্য পাচ্ছে? না, এইটা কিছুটা তো ধরেন জুলাই এটা আগস্টের কি তো যে একটা রাজনৈতিক দলটার কথা নিয়ে আমরা বলছিলাম তাদের অতীত ইতিহাসের কারণেই? কারণ এই যে সংবিধান আমরা এখন আছে, বাংলাদেশের সংবিধান, এই সংবিধান যখন রচিত হয়, যে লিবারেশন ওয়ারের মাধ্যমে পরে জি, এই রচিত হয়, সেই লিবারেশন ওয়ারে তাদের যে রাজনৈতিক অবস্থান ছিল, তাদের রাজনৈতিক অবস্থানে তো তারা পরাজিত। মানে তাদের একটা বিরুদ্ধ রাজনৈতিক অবস্থা, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থান ছিল। বাট জুলাইয়ে তো তারা বিজয়ী শক্তি। না, জুলাই তো সবাই ওই অর্থে সবাই সম্পৃক্ত ছিল, যেটা বললাম যে আমার মতো বয়োজ্যেষ্ঠ লোকও মানে মাঠে আন্দোলন করে নেই, কিন্তু মানে মানসিক ভাবে সব চিন্তা ভাবনার দিক থেকে আমরা তো জড়িত ছিলাম, এখন তো সবাই জড়িত ছিল। এখন এটা জুলাই মানে সবাই জড়িত ছিল বলেই তো আমরা হাসিনার মতো একটা লোককে বিদায় করতে পেরেছি। এখন এইটা ওরা হয়তো, হ্যাঁ, কিছুটা তো তাদের 71টাকে ছোট করার একটা একটা চিন্তা ভাবনা নিশ্চয়ই তাদের মাথায় কাজ করে, কিন্তু ওইটা আমার মনে হয় না যে এটা মানে দীর্ঘস্থায়ী হবে। 71 কি আর মানে 71 জায়গায় থাকবে। আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন হলো 71। এটা 71 ওই অর্থে 71 জায়গায় থাকবে। হ্যাঁ, ইতিহাস সম্পর্কে বিভিন্ন সময় নাড়াচাড়া হয়, বিভিন্ন বক্তব্য আসে, ইতিহাসের বিভিন্ন ধরনের ব্যাখ্যা আসে, ওইটা আসতে থাকবে, কিন্তু মূল জায়গা তো আমার মনে হয় না মানে পরিবর্তন হবে। যে গণভোটের আমাদের গণভোটের রায় প্রসঙ্গে আলোচনা আসছে, যে গণভোটের রায় হাঁ জয়যুক্ত হয়েছে, 68% মতো পেয়েছে। আবার এই হার যেটা আপনি শতাংশ দেখছেন, সেটাও কিন্তু আপনার খুব বড় কোনো অংশ না যেটা হাঁয়ের পক্ষে ল্যান্ডস্লাইড বিজয় আসে নাই, যেমন বিজয় বিএনপি জোট পেয়েছে জাতীয় সংসদ নির্বাচনে। হাঁর পক্ষে যেমন ল্যান্ডস্লাইড এসেছিল 1991 সালে, 84% মানুষ হাঁর পক্ষে ভোট দিয়েছিল। তো জি, এইবার সরকারের সকল মেশিনারিজকে তারা কোট আনকোট অপব্যবহার করার পরও অ্যাবিউজ করেছে। তো যেমন ইলেকশন কমিশন পরে সার্কুলার জারি করে বলতে হয়েছে, যেটা হলো সরকারের কর্মচারী কর্মকর্তাদেরকে হাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো দণ্ডনীয় অপরাধ। এটা তো আইনে স্পষ্ট লেখা আছে, যারা নির্বাচন পরিচালনার সাথে জড়িত বা সরকারি কর্মকর্তারা, তারা যে কোনো নির্বাচনে কোনো পক্ষ নিতে পারবেন না। পক্ষ নিলে এটা অপরাধ, এবং তার সর্বোচ্চ শাস্তি 5 বছর পর্যন্ত কারাদণ্ড। হ্যাঁ, তো সরকার তো এইগুলি তো তারা ব্যর্থ সরকার করে করে সরকার তো এটা ইগনোর করেছে, তাদেরই আইন, হ্যাঁ, এটা গণভোট ব্যর্থ অধ্যাদেশ 2025। হ্যাঁ, ওখানেও 21 ধারে একই কথা বলা আছে। 21 ধারায় বলা আছে যে আরপিওতে যেটা অপরাধ, এই গণভোটের সময় সেগুলি অপরাধ হবে। কিন্তু এখানে তো সরকার তো মানে এটা এখানে খুব বেশি নিরপেক্ষ ভূমিকা যেটা প্রত্যাশিত ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, এখানে এই নিরপেক্ষ ভূমিকা তারা নিঃসন্দেহে এখন বলা যাবে যে প্রত্যাশিত নিরপেক্ষ ভূমিকায় তারা অবতীর্ণ হতে পারে নাই। এটা তাদের একটা বড় ব্যর্থতা, এটা এবং ওই ইলেকশন ব্যর্থতার ইলেকশন কারণেই কিন্তু জটিলতা তৈরি হচ্ছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা বলা হয়, ইঞ্জিনিয়ারিং মিনস তো হচ্ছে আইন কানুনকে ম্যানিপুলেট করা, ইনফ্লুয়েন্স করা। জি, জি, তাহলে এখানে অন্তর্বর্তীকালীন সরকার তো চেষ্টা করেছে গণভোটে তার রেজাল্টকে ম্যানিপুলেট করতে, ইঞ্জিনিয়ারিং করতে। হ্যাঁ, এবং মানে ভোটের যা সংখ্যা বলা হচ্ছে যে 68 ভাগ, তার মানে তো মানে যতজন সংসদ ব্যালটে ভোট দিয়েছে তারা গণভোটেও ভোট দিয়েছে। এটা তো আমার মনে হয় যেটা সঠিক হতে পারেনি। আমার ধারণা বা পরিচিত কিছু লোকের কথা বলে যে হ্যাঁ, আমরা ওই ব্যালটে মানে যেটা জাতীয় সংসদ নির্বাচনে ওখানে আমাদের মার্কাতে ভোট দিয়েছি, আর ওইটা এমনি ভাঁজ করে ব্যালটে ফেলে দিয়েছি, কিন্তু হিসাব দিয়ে দেখাচ্ছে
যে প্রত্যেকটা ভোটারই গণভোটের ব্যালটে একটা হা না বলেছে, এটা আমার কাছে খুব বেশি আমার এর পক্ষে আমার কোনো প্রমাণ নাই, কিন্তু জাস্ট সাধারণ ধারণা থেকে এটা আমার কাছে মানে শুধু গণভোট খুব- দেওয়ার জন্য ভোট কেন্দ্রে গেছে অনেকে, এরকম মনে হচ্ছে। এটা খুব বিশ্বাসযোগ্য তো মনে হয় না। আর তারপর কারণ আমরা জাতীয় যে সংসদ নির্বাচনে টার্ন আউট 60-এর কাছাকাছি, জি, আর ওইটাতে একটু বেশি। বেশি, ওইটাকে একটু বেশি। তাহলে এখন পরিস্থিতি কি দাঁড়াচ্ছে? অতীতে যেমন সংবিধান নিয়ে দলীয় রাজনীতি হয়েছে, দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে, সাংবিধানিক রাজনীতি যেটা হওয়ার কথা, সাংবিধানিক রাজনীতি বলতে আমরা বুঝি আইনের শাসন থাকবে, যাকে যেভাবে পাওয়ার ডিস্ট্রিবিউট করা হয়েছে, কেউ কারো উপর খবরদারি করতে যাবে না, কারো অধিকারে হস্তক্ষেপ করবে না, সেই জায়গাটা বাদ দিয়ে অতীতে সংবিধানকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে, যে কারণে আমাদের সংবিধানের কিছু ত্রুটি বিস্তৃতি থাকা সত্ত্বেও যে ফলাফল আমরা পাওয়ার কথা ছিল সেই ফলাফল আমরা পাইনি। কারণ এখন বলা হয় যে ত্রুটি বিচ্যুতি আছে, ত্রুটি বিচ্যুতি ছাড়া যারা ত্রুটি বিচ্যুতির কথা বলছেন মানুষও তো আসলে পারফেক্ট না। না, ত্রুটি বিচ্যুতিটা আমি তো খুব বেশি ত্রুটি বিচ্যুতি দেখি না, ঘুরে ফিরে দুই তিনটা জায়গা ছাড়া তারা কোনটা ত্রুটি বিচ্যুতি এখন যেটা মানে ধরেন ওই নতুন তাদের সংবিধানের প্রস্তাবে নিয়োগের জন্য একটা বিরাট কমিটি টমিটি, প্রধান বিচারপতি, বিরোধী দলের নেতা, সংসদীয় দলের নেতা, কি কি যেন 8-10 জন মিলে সব ওনারা এই মানে এই পদের লোককে ঠিক করবে, এটা সম্পূর্ণ অবাস্তব। এই ধরনের 8-10 জন ভিন্ন মতের লোক একটা মানুষের ব্যাপারে একমতে আসবে, এটা আকাশ কুসুম কল্পনা। মানে এগুলি করে তারা জটিলতাটা বাড়াচ্ছে। তবে এইসব পদে নিয়োগের জন্য যেটা ওই যে সাংবিধানিক কাউন্সিল বলছে, এগুলি প্রত্যেকটা পদে নিয়োগ বন্ধ হয়ে যাবে। তারপরে ওই যে নির্দলীয় মানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে যে ফর্মুলা দেয়া হয়েছে, আপনি কি সেটা পড়ে দেখেছেন? এই ফর্মুলা পড়ে কিছু এত এত কমপ্লিকেটেড, আমি অর্ধেক পড়ে বাদ দিয়ে দিয়েছি। কারণ আমিও পড়ে দেখেছি, অর্ধেক পড়লে বাকি অর্ধেকে গিয়ে ভুলে যাই প্রথমে কি পড়ে এসেছি। হ্যাঁ, সেটাই, এইভাবে তো হয় না, এইভাবে হয় না। আর তারপরে যে ওইসব যে দুর্নীতি দমন কমিশনার সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে নিয়োগ হবে, আরো কি কি এখন মানে সমস্যা হলো যে কথার কথা যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ওই নিয়োগ কাউন্সিলের প্রধান বিচারপতি আছে। তা আমি যদি মনে করি যে তারা সঠিক নিয়োগ দেয় নাই, তখন আমি এর বিরুদ্ধে বিচার চাইতে যাব কোথায়? আপনি আমাকে তখন তো তো হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যাবেন কিভাবে? হ্যাঁ শুনে হাইকোর্টে গিয়ে হাইকোর্টে যা দেখবে যে এই নিয়োগ করার পিছনে তো প্রধান বিচারপতি ছিল, তাহলে আমি কি প্রতিকার পাওয়ার জায়গাটা তো আমার অনেক মানে অনেক ক্ষীণ হয়ে যাবে, সরু হয়ে যাবে। তো এইগুলি মানে কতগুলি জিনিসে কতগুলি প্রতিষ্ঠানকে জড়াতে হয় না একেবারে। এইগুলি হলো সংবিধানের মূল কথা। একটা সাংবিধানিক, যখনই আপনি একটা প্রতিষ্ঠানকে বলবেন সাংবিধানিক প্রতিষ্ঠান, তার মানে কিন্তু সে সঠিক কাজ করছে, এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের মূল ধারণা। কারণ সবাইকে আপনি 15টা প্রতিষ্ঠানকে বলে দিলেন এরা সাংবিধানিক প্রতিষ্ঠান, তাহলে কিন্তু এদের তারা উল্টাপাল্টা কাজ করলে তাদের চ্যালেঞ্জ করাটা অনেক কঠিন হয়ে যায়। তাদেরকে আপনি সাংবিধানিক প্রতিষ্ঠান বলে কিন্তু জবাবদিহিতার ঊর্ধ্বে তুলে দিচ্ছেন। এমন না যে তাদের জবাবদিহিতা চাওয়া যাইবে না, কিন্তু জবাবদিহিতা চাওয়ার জায়গাটা খুব ন্যারো হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো চাই যে সব প্রতিষ্ঠানই জবাবদিহি হতে হবে। অতএব সাংবিধানিক প্রতিষ্ঠান যত কম হবে তার তত বেশি জবাবদিহিতা করার সুযোগ আমাদের থাকবে। আমাদের এখানে যতবার সংবিধান সংশোধন করা হয়েছে, 1-2 বার বাদে বাকি সব সময়ই তো দলীয় রাজনীতি ডমিনেট করছে। হ্যাঁ, এটা এটা তো এখনো অস্বাভাবিক কিছু না। এখনো এখনো সামনে যে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে, সেখানে সাংবিধানিক রাজনীতি কতখানি আছে আর দলীয় রাজনীতি কতখানি আছে? না, একটা যখন একটা গণতান্ত্রিক দেশে একটা দল যখন নির্বাচনে জিতে, তার তো কিছু মানে প্রেফারেন্স আছে। মানে একদল চাইবে যে যে কোনো ব্যাপারে, অর্থনীতির ব্যাপারে হোক, শিক্ষার ব্যাপারে হোক, স্বাস্থ্যের ব্যাপারে হোক, একদল চাইবে যে স্বাস্থ্যটা পুরো বেসরকারি খাতে চলে যাক, আরেক দল চাইবে যে স্বাস্থ্যের বেশিটাই সরকারি খাতে থাকবে। তখন কিছুটা তো দলীয় দৃষ্টিভঙ্গির প্রভাব আইনে পড়বে। সংবিধানে যত কম পড়া মানে যে প্রভাব যত কম হয় ততটা কাম্য। কিন্তু সংবিধান যে দলীয় প্রভাবের বাইরে হবে সেটাও কিন্তু মনে করা যৌক্তিক না। কিন্তু সংবিধান নিয়ে যখন রাজনীতিটা হয়, আমাদের রাজনীতি মানেই তো দলীয় দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনীতি। হ্যাঁ, ওইটা ধরেন আমাদের মানে সবচেয়ে খারাপ উদাহরণ হলো চতুর্থ সংশোধনী। এই চতুর্থ সংশোধনীর মাধ্যমে বহুদলীয় আহ, গণতন্ত্রের কবর রচনা করা হয়েছিল। ওইটা হলো আমাদের রাজনৈতিক চিন্তাধারা থেকে, তখন যে কারণে হোক, তখনকার যারা আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ ভেবেছিল যে বিরোধী দল না থাকলে দেশের উন্নতিতে তারা ত্বরান্বিত করতে পারবে। ওইটা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে সবচেয়ে
বড় উদাহরণ সংবিধান সংশোধনের, এবং এটা অবশ্যই আমাদের সংবিধান সংশোধনের সবচেয়ে খারাপও উদাহরণ, কারণ এতে তো গণতন্ত্র তিরোহিত হয়ে গেছিল। তো এইগুলি না, এটা বলছি যে দুনিয়ার অন্য কোনো দেশে হয় না তা না, সব দেশেই হয়, কম বেশি হয়, কিন্তু কম হওয়াটা ভালো আর কি। আবার 2011 সালের যে সংশোধনীটা হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হলো, সেটাও তো চূড়ান্ত দলীয় রাজনীতিরই এটা বহিঃপ্রকাশ। অবশ্যই এবং অবশ্যই। পরবর্তীতে তিনটা নির্বাচন এবং যে নির্বাচনের ফলাফলে এসে একটা স্বৈরাচারী সরকারের উত্থান এবং গণ অভ্যুত্থান হতে হলো। হ্যাঁ হ্যাঁ, সেটা তো মানে ওইটা এখন মানে পিছনে ফিরে দেখতে আমরা তখন কেউ চিন্তা করি নাই, কিন্তু 2011 সালে যখন পঞ্চদশ সংসদে আনলো, এটার আনার উদ্দেশ্য ছিল যে আসল উদ্দেশ্য ছিল ইলেকশন ইঞ্জিনিয়ারিং। ঠিক তখন 2011-তে মানে আমাদের অনেকের আশঙ্কা হয়েছিল, কিন্তু এটাই যে একেবারে এরকম দিনকে রাতের ইলেকশন করার জন্য এটা করেছে, তখন কিন্তু আমরা অনেকেই বুঝতে পারিনি। ভোট পরে ছাড়াই যখন নির্বাচন করে ফেলাও যায়। ভোট ছাড়া নির্বাচন করে ফেলা যায়। জি তো মর্নিং শোজ দ্য ডে একটা কথা বলা হয়ে থাকে, তো আজকের সকালে জি। আর কেমন ইঙ্গিত দিচ্ছে আগামী দিনের রাজনীতি, দেশের অবস্থা, নতুন সংসদ, নতুন সরকার? আমি আমি খুব আশাবাদী। হ্যাঁ, একটু তো হোঁচট, যেটা বলছিলাম যে হোঁচট খেয়েছে, এবং জামাতে ইসলামী, এনসিপি তারা হঠাৎ করেই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে নিয়েছে, এবং এরপরে বক্তব্য খুব কড়া ভাষায় কিছু বক্তব্য শুনলাম। তো আমার মনে হয় যে এটা, আমি আশা করব যে এটা একটা সাময়িক উত্তেজনা প্রসূত হয়েছে, এবং তারা কিছুদিনের মধ্যেই বুঝতে পারবে, যে কথা আমি আজকে এই আলোচনায় বারবার বলছি, যে এর পিছনে জনগণের খুব বেশি সমর্থন নাই। ওইটা বুঝতে পেরে তারা ওর থেকে মানে আস্তে আস্তে মনে হয় দূরে সরে যাবে। ডক্টর মালিক, আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, জি সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আশা করি জি, আবারও কথা হবে আপনার সাথে। হ্যাঁ, আপনাদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।